নিশানের চোখের সামনে শুধু পড়ে রইল নিজের সবচেয়ে প্রিয় ভাইয়ের নিথর রক্তাক্ত দেহ। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা হাসি মুখে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছিল তাকে, সেই মানুষটাই এখন নিশ্চুপ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। নিশানের শরীর যেন এই দৃশ্য দেখে পাথর হয়ে গেছে। পাশ থেকে কিছু মানুষ ছুটে এসে তার ভাইয়ের শরীর ঘিরে নিল নিমিষেই। নিশানের ইচ্ছে করছে দৌড়ে যেতে, কিন্তু তার শরীর পা দুটো যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মস্তিষ্ক কাজ করছে না তার। ধীরে ভিড় ঠেলে ভাইয়ের দিকে তাকিয়ে আছে সে। ভাইয়ের পাশে বসে পড়লো হাঁটু গেড়ে সে নিজেই। চোখের কোণে রক্ত জমে উঠেছে নির্জনের। এখনো নির্জনের দুই চোখও বন্ধ হয়নি। ভিড়ের মধ্যে থেকে একা ভদ্রলোক এসব দেখে অ্যাম্বুলেন্সে কল দিয়ে বসলেন। নিশান কান্না করতে পারছে না, মুখ থেকে কোনো শব্দই বের করতে পারছে না যেন। সবার মুখের দিকে একবার চাতক চোখে তাকিয়ে থাকা ভাইয়ের দিকে একবার করে তাকিয়ে দেখছে শুধু। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার, বুকের ভেতরটা যেন ছিঁড়ে উঠল। পরনের কোট খুলে নিজের ভাইয়ের শরীর ডেকে বুকে জড়িয়ে নিতেই নিশানের ভেতরে সাদা টি শার্ট রক্তের রঙে লালচে হয়ে গেল সঙ্গে সঙ্গে। আটকে আটকে কষ্টে সে বলল, কেউ প্লিজ বলবেন অ্যাম্বুলেন্সে কখন আসবে? আমার ভাই এখনো বেঁচে আছে, দেখুন সবাই, ও আমার দিকে তাকিয়ে আছে, একটু জলদি করুন প্লিজ। পুরো শরীর ফ্রিজে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে নির্জনের। একজন মানুষ ভিড়ের মধ্য থেকে এসে নির্জনের চোখ ও হাত ধরে বলল, আপনার ভাই মারা গেছেন। নিশান তার কানকে বিশ্বাস করাতে পারছে না। সে জোরে কেঁদে উঠে বলল, এই এই আপনি কি ডাক্তার নাকি যে এসব কথা বলছেন? দেখছেন তো আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে, অ্যাম্বুলেন্স এখনো আসলো না কেন? প্লিজ তাড়াতাড়ি কেউ কল করে আসতে বলুন না প্লিজ। বারবার একই কথা বলে চলেছে নিশান। ছুটে নিজের গাড়ির কাছে একবার যেতে চাইছে তো নিজের পকেট থেকে ফোন বের করে কোথাও কল দেওয়ার চেষ্টা করছে, অথচ হাতের আঙুলগুলো কোনো নম্বরই তুলতে পারছে না যেন। চোখের মধ্যে ঘুলাসে উঠে আসছে যেন তার। বেশ কিছুক্ষণ পর একজন মানুষ বলে উঠল, এটা তো অ্যাক্সিডেন্ট, যাই হয়ে যাক আমাদের উচিত হবে না এই মৃতদেহের উপর হাত দেওয়া। ছেলেটা তো মারা গেছে, পুলিশ কেস হতে পারে। এইটুকু শুনে নিশান ছুটে গিয়ে মানুষটির কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, কাকে মৃতদেহ বলছেন? হ্যাঁ, আমার ভাই এখনো বেঁচে আছে, এটা কি ধরনের কথা? চলে যান বলছি সামনে থেকে। নিশানকে আটকাতে আরো কয়েকজন মানুষ তাকে টেনে শান্ত করার চেষ্টা করলো। এত কিছুর মাঝখানে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি এসে হাজির হলো। সঙ্গে সঙ্গে নিশান সহ নির্জনকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হলো। নিশান বারবার সামনে বসে থাকা নার্সদের উদ্দেশ্যে গাড়িতে বসে বলছে, আমার ভাই বেঁচে আছে, শ্বাস নিতে পারছে না, তাকে অক্সিজেন দিন প্লিজ, আমার ভাই সুস্থ হয়ে যাবে তো। লোকগুলো নিশানের অবস্থা একটু হলেও যেন বুঝতে পারছে। ছেলেটা যেন তার মৃত ভাই, এটা মানতেই পারছে না। তাই তারা পুরো রাস্তা চুপ করে আছে। নিশানের কথার কোনো জবাব তারা দিল না। ঘড়ির কাঁটা তখন রাত ৩টা বেজে ছুঁই ছুঁই হবে। তাহাজ্জুদের নামাজে বসে আছে মেহের। এখনো নিশান বাড়িতে ফিরে আসেনি। মনের মধ্যে নিশানকে নিয়ে কেন জানি খারাপ চিন্তা এসে হানা দিয়ে উঠল। মেহের নামাজ শেষ করে খাটের পাশে টেবিল থেকে জগের পানি নিতে যাবে, ঠিক সেই সময় বালিশের নিচে ফোন বেজে উঠল গুমগুম করে। এত রাতে কারো তো ফোন করার কথা নয়। এক হাতে কাছে জগ ধরে অন্য হাত দিয়ে ফোন বের করে কানে ধরল সে। নিশানের নাম্বারের উপর টপ টপ করে লেখা পরপুরুষ লিখে সেভ করা আছে। আজকে বোনের সঙ্গে ঘুমাতে যেতে চেয়েছিল সে, তবে নিশান যদি বাড়িতে ফিরে আবার রাগারাগি করে বসে, এই ভেবে আর সাহস করে যেতে পারেনি রামসার ঘরে। আর সে ধরে নিয়েছে আবারও এই মানুষটা ক্লাবে গেছে নেশা করতে, যদিও মেহেরকে প্রমিস করেছিল আর কখনোই মাদক দ্রব্য খাবে না। আজ এত রাত হয়ে যাওয়ার পরও যখন বাড়িতে ফিরে আসছে না, তখন তার মনে এই ভাবনাটাই আগে বাসা বাঁধল। ফোন কল রিসিভ করতেই আগে সালাম দিয়ে মেহের বলল, আপনি যে এক নম্বরে আস্ত শয়তান মানুষ, কখনোই ভালো হবেন না, তা জানতে পেরে গেছি আমি আগেই বলেছি নেশা ছেড়ে দিতে। আপনি আমাকে ওয়াদা করার পরও ক্লাবে গেছেন, তাই না? মেহেরের কথার উপর শান্ত থেকে এক আলাদা কণ্ঠস্বর ভেসে এলো। এই কণ্ঠস্বর নিশানের ছিল না। অপর দিকের ভদ্রলোক বললেন, আপনি ভুল বুঝছেন, আমি নিশান না, আসলে এই ফোনের মালিকের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশি কিছু আমিও জানি না। আপনারা দয়া করে সিটি হসপিটাল মেডিকেলে চলে আসুন। এখানে নিশান নামের ব্যক্তিকে কে হতে পারে তাও আমি বলতে পারছি না। বেশ পাগলামি করছে লোকটা, তাকে সামলানো যাচ্ছে না। আপনারা যদি পরিবারের লোক হন তাহলে চলে আসবেন,
প্লিজ। আচমকা এমন কথা শুনে মেহেরের বুকের ভেতর ধক করে উঠল। মেহের বেশ কিছু বলতে পারল না, শুধু কোনো মতে নিজেকে সামলে বলল, হ্যাঁ আমি তার স্ত্রী হয়ে। সে কি ঠিক আছে? লোকটা উত্তরে বলল, হ্যাঁ তিনি তো ঠিক আছেন, তবে তার সঙ্গে থাকা ছেলেটা মারা গেছে মনে হয়। আমি সঠিক বলতে পারছি না, তবে তিনি অনেক পাগলামি করছেন। আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। মেহের যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। তার কানে কয়েকবার বেজে উঠল, তার সঙ্গে থাকা ব্যক্তিটি মারা গেছে। কে মারা গেছে? তাহলে কি নির্জন ভাই? মাথার মধ্যে একটা আলাদা ঝাঁকুনি দিয়ে উঠল, চোখ ঝাপসা হয়ে এসেছে। সে যে ছুটে কোন দিকে চলে যাচ্ছে তা বলা মুশকিল। কোনোভাবে নিজের শ্বশুর শাশুড়ি ঘরে ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করলো মেহের। বাবা, বাবা একটু দরজা খুলুন, বাবা শুনতে পারছেন? মেহেরের এমন চিৎকার শুনে লাফিয়ে যেন তাহের চৌধুরী দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। এসেই এমন অস্থির অবস্থায় মেয়েরকে দেখে তাহের চৌধুরী জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? ভয় পেও না। এমন করছো কেন বলো আমাকে? মেহেরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। কথা ঠিকমতো বলতে পারছে না। আজ প্রথম নিজের শ্বশুরের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, আমাদের জলদি করে সিটি হসপিটাল যেতে হবে বাবা। দেরি করবেন না, একটুও না, এখনই চলুন। তাহের চৌধুরী হঠাৎ করে মেহেরের এমন আচরণে অবাক হয়ে উঠলেন। এমন অবস্থা দেখে তিনি বললেন, দেখো মা, শান্ত হয়ে একটু দাঁড়িয়ে বলো তো কার কি হয়েছে যে তার জন্য হাসপাতালে যেতে হবে আমাকে? মেয়ের কান্নামাখা চোখে একটু দাঁড়িয়ে তাহের চৌধুরীর চেহারার দিকে তাকিয়ে তাকে সব কথা খুলে বলতে তিনি নিজেও যেন শক খেয়ে বসেন। নিজের পা যেন একটুও তুলতেই পারছেন না তিনি। কতটুকু শোনা মাত্রই মেয়ের শ্বশুরের এমন হাল দেখে বলল, বাবা এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, একটু শক্ত হয়ে পা বাড়ান। তাহের চৌধুরী চোখের পানিতে যেন রাস্তা চিনতে পারছেন না। মেহের তাকে যেখানে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ঠিক সেখানেই যাচ্ছেন তিনি। এমনভাবে মেহেরকে ও তার স্বামী তাহের চৌধুরীকে যেতে দেখে ঘর থেকে বেরিয়ে পিছনে পিছনে ছুটলেন নার্জিন বেগম। তিনি তো কিছু জানেন না মেহের এত রাতে এমনভাবে কোথায় যাচ্ছে। এটা খুব ভালো করে বুঝতে পারছেন যে বাড়িতে বড় ধরনের বিপদ হয়েছে, যা তিনি এখনো জানতে পারেনি হয়তো বা। অনেকবার তিনি পেছন থেকে ডেকে উঠলেন মেহেরকে, কিন্তু তাদের মধ্যে কেউ সাড়া দিল না। বাড়ির ড্রাইভার মাহফুজ মিয়াকে নিয়ে গাড়িতে উঠে কোথাও যেন রওনা দিলেন তারা। নাজিন বেগম আর যেতে পারলেন না। তাদের যাওয়ার পথে তাকিয়ে রইলেন তিনি। তারপর দরজা থেকে মুখ ঘুরিয়ে তাকিয়ে এসে দেখলেন ফাতেমা পুরো বাড়িতে আলো জ্বালিয়ে দিয়েছে। তা দেখে বুকের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়ে তিনি পাশের খাবার টেবিলের দিকে গিয়ে চেয়ার টেনে বসে পড়লেন। ফাতেমা নাজিন বেগমকে বসে দেখে বলল, আম্মায় চা বানাইয়া দেই আপনারে? আমি নামাজ পড়তে উঠছিলাম, আপনার গলা শুনে বাইরে চলে আইছি। নাজিন বেগম ফাতেমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, নিয়ে আয় 1 কাপ। হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, মাথা ধরছে অনেক, চা খেলে একটু ভালো লাগবে আমার। ফাতেমা চা তৈরি করতে রান্নাঘরে যেতেই ফজরের আজান কানে ভেসে এলো। বাইরে পাশের গলির মাঠে আজ কাক ডাকাডাকি করছে প্রচুর। এত সকালে কাকের ডাক শুনে আরো যেন ভেতরে মোচড় দিয়ে উঠল তার, যদিও এসব একটুও বিশ্বাস করেন না তিনি। আজ যেমন কান্দে ভেতরে কুডাকছে নাজিন বেগমের। সমাজ যেতেই রামসা বাইরে চলে এলো অজু করে নামাজ পড়তে যাবে বলে। সকালে নামাজ পড়ে বাড়ির মেয়েরা আবার একটু ঘুমিয়ে নিয়ে সকাল 7টার নাস্তা তৈরির কাজে লেগে পড়ে। আর আজকে এমন করে ফাতেমা ও নাজিন বেগমকে ঘুম থেকে উঠে বসে থাকতে দেখে রামসা 1 পা 2 পা ফেলে তাদের কাছে চলে আসলো। রামসা রান্নাঘরের পাশে এসে দাঁড়িয়ে নাজিন বেগমকে শুধালো, এত সকালে এখানে বসে আছেন কেন মা? নাজিন বেগম কথা বলার আগে ফাতেমা বলল, আম্মায়ের মাথা ব্যথা করছে, আমারে বলল চা বানিয়ে দিতে, তাই এখানে বসে আছে ভাবি, আপনিও বসেন। রামসা তখন বলল, না থাক, এখনো নামাজ পড়তে পারিনি, আগে নামাজ পড়ে আসি তারপর ভাববো না হয়। সবকিছু চিন্তা একটু পাশে রেখে মুখে মৃদু হাসি টেনে নাজিন বেগম রামসাকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে বাইরে থাকতে হবে না মা, ঘরে যাও। আমার মাথা অনেক ব্যথা করছে তাই চা খেতে উঠলাম, তুমি নামাজ পড়ে আরো 1 ঘন্টা ঘুমিয়ে নিও, এখন ঘুম একটু বেশি দরকার তোমার। রামসা আর কিছু বলল না, সোজা বেসিনে গিয়ে অজু করে নিজের ঘরের দিকে চলে গেল সে। পিচ ঢালা রাস্তা পেরিয়ে হাসপাতালের সামনে তাদের গাড়ি থামলো। সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে ছিল। আজ যেন রাস্তা শেষ হওয়ার নামই নিচ্ছিল না।
সকালে সূর্য ছোট ছোট মেঘ ভেদ করে হালকা হলদে রূপ নিয়ে উকি দিচ্ছে। সময় তখন 6টা থেকে 7টা ছুঁইছি হবে। মেহের ও তাহের চৌধুরী একসঙ্গে পায়ের ধাপ ফেলে এগিয়ে গেলেন সামনের দিকে। সামনের কেবিনে দাঁড়িয়ে থাকা নার্সকে জিজ্ঞেস করতে তিনি তাদের আরও সামনে যেতে বললেন। বাবা তাহের চৌধুরীর যেন দম ভারী হয়ে আসছে। যতই সামনে এগিয়ে যাচ্ছেন ততই যেন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেহের নিজেকে শক্ত করে রাখার ভঙ্গিতে থাকলেও ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠছে তার। আরও সামনে যেতে একটি রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। বারবার কেউ বলছে, দেখুন আমাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করবেন না, আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন। আমার ভাই অপেক্ষা করছে, ওকে নিয়ে এয়ারপোর্টে যেতে হবে আমাকে। আমি দেখেছি আমার ভাই বেঁচে আছে, আমার দিকে তাকিয়ে ছিল, আমার দিকে তাকিয়ে থেকে সে হেসেছে। আমাকে যেতে দিন। দুজন নার্স যেন তাকে সামলাতে পারছে না। বড় ছেলের এমন অবস্থা দেখে বাবা তাহের চৌধুরী আর ভেতরে পা রাখতে পারলেন না। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে তিনি দরজার পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে শুরু করলেন তিনি। মেহের নিশানের এমন অবস্থা দেখে তার কাছে ছুটে গেল। মেহেরকে দেখা মাত্র যেন নিশানের পা দুটো থেমে গেল। সে মেহেরের দিকে তাকিয়ে বলল, মেরিজান, ওরা বলছে নির্জন মারা গেছে। ওরা মিথ্যা বলছে। আমার দিকে তাকিয়ে থেকে নির্জন হাসছিল। মেহের আর নিশানকে কিছু বলার সুযোগ দিল না। তার কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে নিশান যেন ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদে উঠল। সেই দৃশ্য দেখে মেহেরের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করলো। মেহের নিশানের মাথা নিজের বুকে চেপে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, কারো কিছু হবে না, আমি আপনাকে বিশ্বাস করছি। পাশে তাল সামলাতে না পেরে মেহের ধপ করে বেডে বসে পড়ল। এই সুযোগ হাতছাড়া করলেন না নার্সরা। সঙ্গে সঙ্গে তারা নিশানের শরীরে ঘুমের ইঞ্জেকশন পুশ করলেন। কিছুক্ষণ পর নিশানের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা দুজন নার্স মিলে তাকে বেডে শুইয়ে দিলেন। এক পাশে দাঁড়িয়ে থাকা কালো টি শার্ট পরা ভদ্রলোক বললেন, মাফ করবেন, আমি ওনার ফোন থেকে কল করে আপনাদের আসতে বলেছিলাম। হয়তো ভাইয়ের মৃত্যু নিজের চোখের সামনে হতে দেখে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। এখানে আরও দুজন নার্স তার হাতে মার খেতে হয়েছে। তারা শুধু এই কথাটাই বলেছিলে, আপনার ভাই মারা গেছেন আর ফিরে আসবেন না। কথাগুলো শুনে ভদ্রলোকের দিকে না তাকিয়ে মেহের নিচে হুফ করে কেঁদে ফেলল। মেহের গিয়ে নিজের প্রেগনেন্ট বোনকে, সে কি বলবে, এত বড় পরীক্ষা কেন দিলেন খোদা তার বোনকে, তাও আবার এই সময়, যে সময় এই কথাটা বললে সে নিজেও মৃত্যুর মুখোমুখি হতে পারে। হায় আল্লাহ, সে কি করে এই কথা পুরো পরিবারকে বলবে? এত তাড়াতাড়ি কেন দুনিয়া থেকে চলে গেলেন নির্জন ভাই? কত আশা নিয়ে বলেছিলেন নিজের সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনবেন। সেই বাবা ডাকটা কপালে শোনা হলো, জুটলো না। মেহেরের কান্না দেখে ভদ্রলোক বললেন, এইভাবে কাঁদবেন না, এখানে আপনাকে সবচেয়ে শক্ত মনে হচ্ছে। যিনি মারা গেছেন তিনি আপনাদের কে হন আমি জানি না। তার লাশ মর্গে পাঠানো হয়েছে, আপনাদের সেখান থেকে নিয়ে যেতে হবে দেহ। এত কথা শুনে যেন আরও দম বন্ধ হয়ে আসছে মেহেরের। কি করে নিজেকে সামলে বাকিদের সামলাবে সে? কান্নার মাঝে ধপাস করে একটা শব্দ কানে আসতেই ফিরে দরজার দিকে তাকালো মেহের। তাহের চৌধুরী বুকের বাঁ পাশে হাত চেপে ধরে অজোরে কাঁদছেন। নিশানকে ঘুমিয়ে থাকতে দেখে মেহের তার কাছে ছুটে গেল। তাহের চৌধুরী কপাল চাপড়াতে চাপড়াতে বলতে থাকলেন এক নাগাড়ে, হায় আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নিলে না কেন? আমি মরে যেতাম। আমি পারবো না আমার ছেলের খাটিয়া ধরতে। কাটিয়া ধরার কথা ছিল তার। নিজের বাবা মারা গেলে সে ধরবে কাটিয়া? এমন কঠিন পরিস্থিতিতে কেন শুধু তাকেই ফেললে? অনেকক্ষণ ধরে আহাজারি করে কাঁদছেন তিনি। তা দেখে মেহেরও কাঁদতে কাঁদতে বলল, বাবা এইভাবে ভেঙে পড়বেন না, একটু শক্ত হন, আমরা ছাড়া এখানে আর কেউ নেই। মেহের যেন টানাপোড়েনে পড়ে গেছে। কোথায় কি করা উচিত কিছুই সে বুঝে উঠতে পারছে না। অনেকক্ষণ পর নিজের শ্বশুরকে হাতে ধরে ফ্লোর থেকে উঠিয়ে পাশে চেয়ারে বসিয়ে দিল সে। তারপর বাইরে গিয়ে ফার্মেসি থেকে শ্বাসকষ্টের কিছু ওষুধ কিনে এনে তাহের চৌধুরীর দিকে বাড়িয়ে দিল। ওষুধ হাতে নিতে চাইছিলেন না তিনি। অনেক বুঝিয়ে শুনিয়ে কোনো রকমে তাকে ওষুধ খাইয়ে দিল মেহের। এসবের মাঝে নিজেকে একটু শক্ত করে মেহের বলে ফেলল, নির্জন ভাইয়ের মরদেহ মর্গে আছে বাবা, এখন আমাদের সেখানে যেতে হবে। কিছু একটা ভেবে তাহের চৌধুরী লাফিয়ে উঠে বললেন, হ্যাঁ চলো মা, আর একটুও দেরি করো না, আমার ছেলেটা এমনি দুনিয়া ছেড়ে গেছে।
তার শরীরে আর কোনো দাগ ফেলতে দেব না আমি। নিশানের কাছে কেউ ছিল না দেখে বাবা তাহের চৌধুরী তিন্নির স্বামী মুজাহিদকে ফোন করে আসতে বললেন। খুব কষ্টে সবকিছু খুলে বললেন তাকে। এসব কথা শুনে তিন্নিকে কিছু না বলে মুজাহিদে নিজে রওনা হলো তাদের উদ্দেশ্যে।